আপনাদের সামনে ঝকঝকে প্রাণচঞ্চল অতি ব্যস্ত জাপানি শহরের ভিডিও। প্রদীপের নিচে যেমন অন্ধকার থাকে, ঠিক তেমনি এই চকচকে উজ্জ্বল শহরের ইতিহাসের পেছনে এমন এক ইতিহাস রয়েছে যা অত্যন্ত বেদনাদায়ক, মর্মান্তিক এবং লক্ষ নারীর চোখের জলে সিক্ত। এই ছবি দেখলে সকলে নিশ্চিতভাবে অনুভব করতে পারেন যে বর্তমানে সময়ে জাপানিরা কতটা প্রগতিশীল, কতটা আধুনিক, কতটা উন্নত মানের জীবনযাপন তারা উপভোগ করছেন। কিন্তু এই উন্নতি জাতির এমন এক ইতিহাস রয়েছে যা তারা স্বীকার করতে চান না, অথচ তা নির্মম সত্য। আজ এই ছোট্ট ভিডিও প্রতিবেদনের মাধ্যম দ্বারা সেই ইতিহাস আপনাদের সামনে নিয়ে আসব, যা লক্ষ নারীর আর্তনাদ হয়ে আজও বিচারের বাণী খুঁজে বেড়াচ্ছে। 1988 সালে জাপান অতি শক্তিশালী নিজস্ব সৈন্যবাহিনী তৈরি করে, যার নাম ছিল ইম্পেরিয়াল আর্মি অফ জাপান। এই সময়কালে ইউরোপের বিভিন্ন দেশ একে অন্যকে আক্রমণ করে সেই দেশ দখল করে নিচ্ছিল। এই অবস্থা দেখে জাপানও মনে করতে থাকে তাদেরও কোনো দেশ আক্রমণ করতে পারে এবং তাদেরও দেশ অন্য কেউ দখল করার চেষ্টা করতে পারে। তাই জাপান নিজেদের পরিসীমাকে বাড়ানোর জন্য অন্য দেশগুলোকে আক্রমণ করা শুরু করে। 1910 সালে জাপান কোরিয়া আক্রমণ করে এবং কোরিয়াকে দখল করে নেয়। সাধারণ যুদ্ধের নিয়ম অনুসারে পরাজিত সৈন্যদের বন্দী করে রাখতে হয়। এক্ষেত্রে জাপানিরা ভয়ঙ্কর নৃশংসতা শুরু করে। সমস্ত সৈন্যদের তারা গুলি করে হত্যা করতে শুরু করে। এরপর তার থেকেও আরো ভয়ঙ্কর, ওই পরাজিত দেশের মহিলাদেরকে, বিশেষ করে যুবতী এবং যারা অপেক্ষাকৃত কম বয়সের মহিলা, তাদের সবাইকে ধরে ধরে নিয়ে আসে এবং তাদের ওপর অকথ্য অত্যাচার করতে থাকে দিনের পর দিন। জাপানি সৈন্যরা পরাজিত দেশের বিভিন্ন গ্রামে গ্রামে যেত। সেখানে গিয়ে বিশেষ করে যুবতী এবং অল্প বয়সী মহিলাদের জোরপূর্বক ধর্ষণ করত, তাদের অঙ্গ প্রত্যঙ্গ কেটে ফেলত। এক কথায় তারা এই সমস্ত মহিলাদের ওপর অত্যাচার করে নিজেদের যৌন লিপ্সা চরিতার্থ করত। কিন্তু এইভাবে প্রতিদিন গ্রামের পর গ্রাম গিয়ে মহিলাদের ধরে নিয়ে আসতে এবং এই সমস্ত কুকর্ম করতে তাদের পক্ষে বেশ কিছু সমস্যা দেখা দিচ্ছিল। যেহেতু জাপানি সৈন্যদের নারীরা এইভাবে ভোগ করে নিজেদের যৌন চাহিদাকে পূর্ণ করার এবং নিজেদেরকে মনোরঞ্জন করা একটা নিত্য অভ্যাসে পরিণত করেছিল, তাই তারা একটি বিকল্প ব্যবস্থা তৈরি করল। জাপানি সৈন্যরা বিভিন্ন স্থানে কুঠি নির্মাণ করল, আর ওই কুঠির মধ্যে বিভিন্ন গ্রাম থেকে, শহর থেকে যুবতী মেয়েদের ধরে নিয়ে এসে রেখে দিল এবং ওই মেয়েদেরকে তারা কমফোর্ট ওম্যান বলতো, আর তারা এই কুঠিগুলোকে বলতো কমফোর্ট ক্যাম্প। রাত হবার সাথে সাথে এক একটি মেয়ের ঘরে 30 থেকে 40 জন সৈন্য লাইন দিয়ে দাঁড়িয়ে থাকতো ওই মেয়েটিকে একের পর এক ভোগ করার জন্য। দর্শক বন্ধু, আপনাদের নিশ্চয়ই বুঝতে অসুবিধা হচ্ছে না যে ওই মেয়েগুলিকে সারা রাত কোন নির্মম যম যন্ত্রণার মধ্যে দিয়ে অতিক্রম করতে হতো। এই সমস্ত মেয়েরা যাতে গর্ভবতী না হয়ে পড়ে তার জন্য এদেরকে বিশেষ ইঞ্জেকশন দেওয়া হতো, আর ওই ইঞ্জেকশনের প্রভাবে অনেক মেয়েদের শরীর অত্যন্ত খারাপ হয়ে যেত। তাদের শরীরে নানা রকম বিরূপ প্রতিক্রিয়া দেখা দিত,
লিভার, কিডনি, বিভিন্ন শরীরের অঙ্গ খারাপ হয়ে যেত এবং তারা ভয়ঙ্কর অসুস্থ হয়ে যেত। যে সমস্ত মেয়েরা অসুস্থ হয়ে পড়ত বা যে সমস্ত মেয়েদের শরীরে কোনো রকম সংক্রমণ দেখা দিত, তাদের জাপানি সৈন্যরা তৎক্ষণাৎ গুলি করে মেরে ফেলত। 1937 সালের মধ্যে জাপান অনেক শক্তিশালী হয়ে ওঠে এবং সাউথ এশিয়ার বিভিন্ন দেশ তারা দখল করে নেয়। যেমন তারা চীন, ফিলিপিন, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, থাইল্যান্ড, বার্মা, ইস্ট নিউ গিনি, হংকং, ম্যাকাও তাদের সাম্রাজ্যের অধীন করে নেয়। 1937 সালে চীনের ন্যানকিন প্রদেশে যখন জাপান আক্রমণ করে, তখন একদিনে প্রায় 80,000 মহিলাকে ধর্ষণ করেছিল জাপানি সৈন্যরা। এই ঘটনার পর জাপানি সৈন্যদের যারা উঁচু মহলের কমান্ডার ছিলেন, তারা সৈন্যদের আদেশ দেন তারা যেন এই ধরনের কাজ প্রকাশ্যে আর না করে। আর এইখান থেকেই কমফোর্ট ক্যাম্পগুলির গুরুত্ব আরো বেড়ে যায়। জাপান অধিকৃত বিভিন্ন দেশগুলির বিভিন্ন স্থানে এই কমফোর্ট ক্যাম্পগুলি তৈরি করা হয়, যেখানে জাপানের সৈন্যরা তাদের জৈবিক চাহিদাকে নির্মমভাবে পূর্ণ করত। এই সমস্ত ক্যাম্পে তারা মূলত 14 বছর বা তার আশেপাশে বয়সী মহিলাদের জোরপূর্বক তাদের বাড়ি থেকে, তাদের গ্রাম থেকে, তাদের শহর থেকে ধরে নিয়ে এসে এই কুঠির মধ্যে রেখে দিত। এক একটি কুঠির মধ্যে প্রায় 200 করে এই ধরনের মেয়েকে রাখা হতো। আর রাত নামার সাথে সাথে প্রতিটি মেয়েকে ভোগ করার জন্য সৈন্যদের লাইন পড়ে যেত। এক একটি মেয়েকে 30 থেকে 40 জন সৈন্য এক রাত্রে ভোগ করত। যদি কোনো মেয়ে প্রতিবাদ করত, তাহলে সঙ্গে সঙ্গে গণধর্ষণ করে নির্মম অত্যাচার করে তাকে মেরে ফেলা হতো। এরা যাতে গর্ভবতী না হয়ে যায়, তার জন্য এদেরকে 606 বলে একটি বিশেষ ইঞ্জেকশনও দেওয়া হতো। এই ইঞ্জেকশনের প্রভাবে গর্ভবতী হওয়ার স্বাভাবিক প্রক্রিয়া নষ্ট হয়ে যেত এবং তারা চিরকালের মতো বন্ধা হয়ে যেত। এর পার্শ্ব প্রতিক্রিয়াতে প্রচুর মেয়েদের নানা রকম সমস্যা শরীরের মধ্যে দেখা দিত এবং তারা অসুস্থ হয়ে পড়ত। 1937 থেকে 1940 সালের মধ্যে জাপানের দখলে থাকা সমস্ত অঞ্চলের মধ্যে প্রাপ্তবয়স্ক মেয়েদের অভাব ঘটে। তখন তারা 7 বছর বা 8 বছরের শিশুদেরকে ধরে নিয়ে এসে এই কুঠির মধ্যে রাখতে শুরু করে। কিন্তু এই সমস্ত মেয়েরা যেহেতু খুব ছোট ছিল এবং তাদের শারীরিক গঠন উপযুক্ত ছিল না, তাই জাপানি সৈন্যদের যৌন চাহিদা পূর্ণ হচ্ছিল না। তখন তারা আরেকটি বিশেষ ব্যবস্থা গ্রহণ করে। ওই সমস্ত মেয়েদেরকে বিভিন্ন ইঞ্জেকশন দিয়ে তাদের শরীরকে মাংসযুক্ত করে ভোগের উপযুক্ত করে তোলে, আর তারপর রাতের পর রাত ওই শিশুদেরকে ধর্ষণ করতে থাকে। কিম হক সান নামে একজন মহিলা, যিনি এই কমফোর্ট ক্যাম্প সম্পর্কে প্রকাশ্যে অনেক কথা জানিয়েছেন। কিম হক সান ছিলেন একজন কোরিয়ার মানবাধিকার কর্মী, যিনি এই যৌন দাসত্ব এবং যুদ্ধকালীন যৌন সহিংসতার বিরুদ্ধে লাগাতার প্রচার করে গেছেন। 1930-এর দশকের গোড়ার দিক থেকে প্রশান্ত মহাসাগরীয় যুদ্ধের শেষ অবধি জাপানি এম্পেরিয়াল আর্মি দ্বারা যাদেরকে যৌন দাসত্বে বাধ্য করা হয়েছিল, তাদের মধ্যে একজন ছিলেন এই কিম হক সান। 1997 সালে তিনি মারা যান। তার অন্তিম ইচ্ছা ছিল জাপান সরকার এই ঘৃণ্যতম কাজের জন্য যেন প্রকাশ্যে ক্ষমা চান। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানি সৈন্যদের দ্বারা প্রতিষ্ঠিত যৌন দাস ব্যবস্থার সর্বশেষ বেঁচে থাকা আরেকজন বিশিষ্ট মহিলা হলেন নার্সিসাস,
যিনি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ফিলিপাইন্সে তার শৈশবের কথা স্মরণ করতে গিয়ে আজও কাঁদতে শুরু করে দেন। বলতে থাকেন, যদি আমি সূর্যকে অস্ত যাওয়া থেকে আটকাতে পারতাম আমি তাই করতাম, কারণ যখন রাত হবে তারা আমাদের উপর ধর্ষণ শুরু করবে। তাকে যখন থেকে ধর্ষণ করা শুরু হয় তখন তার বয়স ছিল মাত্র 12। জাপানের এই সৈন্যবাহিনীর দ্বারা এইভাবে দিনের পর দিন ধর্ষিতা হয়েছিলেন 2 লক্ষের ওপর বেশি নারী। 1937 থেকে 1945 সালের মধ্যে কোরিয়ার 4 ভাগের 3 ভাগ মহিলা এই জাপানি সৈন্যদের হাতে ধর্ষিতা হয়ে মারা যান। বিশ্বযুদ্ধের শেষ দিকে যখন জাপান হেরে যাচ্ছিল তখন কমফোর্ট ক্যাম্পে থাকা সমস্ত মেয়েদেরকে আত্মহত্যা করতে তারা বাধ্য করেন, যাতে তাদের কথা কখনো প্রকাশ্যে না আসে। 1945 সালে জাপানি সেনারা যুদ্ধে হেরে গেলে এই সমস্ত ক্যাম্পগুলির কথা প্রকাশ্যে এসে যায়। আজ পর্যন্ত জাপান সরকার এই কমফোর্ট ক্যাম্পের কথা অস্বীকার করে এসেছে। কমফোর্ট ক্যাম্পে ধর্ষিতা অত্যাচারিত মহিলাদের একটাই দাবি ছিল, জাপান সরকার যেন তাদের কাছে ক্ষমা চায়। তো আজ পর্যন্ত জাপান সরকার ক্ষমা চাওয়া তো দূরের কথা, এগুলি সৈন্যবাহিনীর প্রতি অপপ্রচার বলে তারা উড়িয়ে দিয়েছে। জাপানের পূর্বতন প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে তার একটি বক্তৃতায় তিনি জানিয়েছেন, ওই সমস্ত ক্যাম্পের মহিলারা স্বেচ্ছায় এসেছিলেন, জোর করে কাউকে নিয়ে আসা হয়নি। যদিও পরবর্তীকালে এই বক্তব্য রাখার জন্য তিনি ক্ষমাও চেয়েছিলেন। 1992 সালে 10 জন দক্ষিণ কোরিয়ান মহিলা 3 জন কমফোর্ট ওম্যানকে সাথে নিয়ে জাপান সরকারের বিরুদ্ধে মামলা দায়ের করে সার্বজনিক ক্ষমা চাওয়ার জন্য এবং 6.6 মিলিয়ন আমেরিকান ডলার দিয়ে ক্ষতিপূরণ করার জন্য। 1988 সালে রায় ঘোষিত হয়, ওই 3 জন কমফোর্ট ওম্যানের প্রত্যেককে 3 লাখ করে ইয়েন ক্ষতিপূরণ হিসাবে দেয়া হবে, রায়ে এমন কথা বলা হয়। বিচারালয়ের আদেশের পর হিরোশিমার উচ্চ আদালতে ওই মহিলারা পুনরায় আবেদন করে বলেন, ক্ষতিপূরণ দেওয়া অর্থের পরিমাণ তাদেরকে অপমানিত করেছে। তারা উপযুক্ত ক্ষতিপূরণের জন্য আবার আবেদন করেন। 2001 সালে হিরোশিমার উচ্চ আদালত 1998 সালের রায়কে বদলে দেন এবং সাংবিধানিক আইনগত কারণ দেখিয়ে কোনো ক্ষতিপূরণ ঘোষণা করতে তারা তাদের অসমর্থতার কথা জানান। এরপর জাপানের সুপ্রিম কোর্টে এই মামলা নিয়ে গেলে 2003 সালে সুপ্রিম কোর্ট এই মামলা খারিজ করে দেন। বিচারের বাণী আজ নিভৃতে কাঁদলেও হিরোশিমা ও নাগাসাকিতে পারমাণবিক বোমা বিস্ফোরণের ফলে যে লক্ষ মানুষের মৃত্যু ঘটেছিল তার পেছনে হয়তো এই 2 লক্ষ ধর্ষিতা ও অত্যাচারী মহিলাদের চোখের জলের অভিশাপ ছিল। নমস্কার, আজ এই পর্যন্ত। পরের ভিডিওতে আবার দেখা হবে। সকলে ভালো থাকবেন, সকলকে খুব ভালো রাখবেন।